নমস্কার। আমরা আবারও রঙ্গসেনার পক্ষ থেকে নবতারার সিজন 5 এর 4th এপিসোড নিয়ে আপনাদের সামনে এলাম। আমাদের আজকের বিশিষ্ট অতিথি যাকে আমরা পেয়েছি তাকে আপনারা সকলেই চেনেন ইতিমধ্যেই। সে এত ভালো ভালো কাজ করছে যার জন্য আমরা তাকে আলাদা করে পরিচয় দিতে হয় না। আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট বাঁশি বাদক আমাদের প্রিয় দাদা গুগলদা উপমন্যু কর। তো উপমন্যুদাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তো শুরুতে একটু তোমার থেকে আগে বাঁশি শুনে নেব। নিশ্চয়ই। খুবই সুন্দর, শুরুতেই একটা আমেজ তৈরি হয়ে যায়। তো গোগলদার কাছে আমার এটাই প্রশ্ন যে তোমার মানে শুরুটা কিভাবে হয়, কি ভাবনা থেকে তোমার এই ফিল্ডে আসার মানে উদ্যোগ, শুরুটা কিভাবে হয় যদি একটু বলো। গান বাজনার শুরুটা খুব অদ্ভুত ভাবে, মানে আমি প্রথমে গান শিখতাম ছোটবেলায়। আচ্ছা। আর নানা রকম তবলা টবলা নানা রকম শিখেছি, কিন্তু কোনোটা দিয়ে আমার বেশি দিন এগোনো হয়নি আর কি। তারপরে হঠাৎ একদিন বাবা একটা বাঁশি এনে দেয়, যে দিয়ে প্রথম দিনই বাজাতে বাজাতে দেখে আমার একটা আওয়াজ বেরোলো আর কি। মানে বাঁশিতে যারা বাজায় তারা জানে যে প্রথম সাউন্ড তৈরি করাটা একটুখানি কঠিন আর কি। তো সেটা হয়ে যায় হয়তো। তারপরে আমি ভাবলাম তাহলে শিখতে যাই কোথাও একটা। আমার প্রথম গুরুজি যিনি শেখর দেউরি, আমার গুরুজির নাম। তো ওনার কাছেই আমার সমস্ত কিছু শেখা। তারপর আস্তে আস্তে তখন ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিকের আগের মাস। আচ্ছা। আমার বন্ধুরা খুব ভয় পেয়েছিল শুনে যে এই সময় সবাই পড়াশোনা করে, তুই এই সময়টা বাজনা শিখতে ভর্তি হলি মাধ্যমিকের আগের মাসে। তো সেখান থেকে শুরু হলো আর কি। তারপর আমিও কোনোদিন ভাবিনি যে এটাই একসময় প্রফেশন বা পেশা হয়ে যাবে। তো চলছে সেইভাবেই আর কি। সেখান থেকেই শুরু। তার মানে গান মানে গান গাইবে এই ভাবনা থেকে গান তো গাও আমরা জানি, সেটা আমাদের নাটকেও আমরা তোমার গানের গলা শুনেছি, সেটা আমরা আজকে শুনবো একটু। তো মানে সবাই সাধারণত আমরা যেটা শুনে আসি, সবাই ছোটবেলা থেকে কেউ আঁকা শেখে, কেউ নাচ, তো সেরকম ভাবে গান শেখার ভাবনা থেকেই তোমার বাঁশি বাজানো শুরু। তো তোমার কি মনে হয় যে কোন জায়গায় তুমি বেশি কমফোর্টেবল এখন? অবশ্যই বাঁশি বাজানো। এখন বাঁশিতেই কমফোর্টেবল। তো তোমার ছোটবেলাটা কিভাবে কাটলো? মানে এই যে আমরা সবাই জানি যে বাড়ি থেকে অনেকেই বলে যে একটা কিছু শেখ, পড়াশোনার পাশাপাশি গান বা নাচ বা বাঁশি হোক বা যাই হোক। তো আবার অনেকের বাড়িতে হয়তো সেই ব্যাপারটা থাকে না। তো তুমি কতটা সাপোর্ট পেয়েছো বা তোমাকে কিভাবে এটা সাহায্য করেছে? তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? বাড়ি থেকে আমি চিরকালই প্রচন্ড সাপোর্ট পেয়েছি, এই ক্ষেত্রে এখনো পাই, নইলে এটা দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। ছোটবেলাটা মানে আমি একদম ছোট থেকে কিন্তু গান বাজনা করিনি। আচ্ছা। হ্যাঁ, আমার গান বাজনা আমি মানে গান ছোটবেলাতে মানে কি করতে তাহলে? ছোটবেলায় অনেক কিছু করেছি, মানে আমি পশু পাখি পুষতাম, রাস্তা কুকুর নিয়ে এসে পুষতাম, এইসব করে ঘুরে মাঠে খেলে ঘুরি ঘুরি আমার ছোটবেলায় কেটেছে। মাঠে ঘাটে জীবন যেরকম কাটে সেরকম। গান বাজনা এবার ক্লাস 8-এ তখন পড়ি, তখন হঠাৎ মনে হলো যে কিছু একটা শিখি। মানে কেউ খেলা শিখছে, তখন বন্ধুরা কেউ ক্রিকেট শেখে, মনে হলো আমি তাহলে খেলাধুলো কিছু করি। তারপরে খেলাধুলোর প্রতি আমার ন্যাক খুব একটা কোনোদিনই ছিল না। গান টান গাইতাম টুকটাক, বাড়িতে ভালো লাগতো। বাঁশি বাজানোটা যে মানে কিভাবে এলো আমারও সঠিক মনে পড়ে না সেই জিনিস। মানে বাবা যখন আমাকে বাঁশিটা এনে দেয়, সেই বাঁশিটা অদ্ভুতভাবে আমি পেয়েছিলাম। আমার বাবার এক কলিগ, তিনি যেখানে থাকতেন মেসে, সেখানে একটা পুরোনো বাঁশি পড়েছিল। আচ্ছা। তো সেই বাঁশিটা তিনি বাবাকে দিয়েছিলেন, হাতে চলে এলো আর কি কোনো একভাবে। তো তারপর সেটা যে এতদিন ধরে আমি এগোবো এটা নিয়ে আমি নিজেও কোনোদিন ভাবিনি। আমি হয়তো যখন আমি শিখতে ভর্তি হয়েছিলাম তখনও ভেবেছিলাম এটাও হয়তো বাদ বাকিগুলোর মধ্যে 2-1 মাসেরই হবে, তারপর আবার সব বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এটা কি? তো তারপরে তুমি মানে এটা নিয়ে কিভাবে এগোলে? যখন দেখলে যে বাঁশি বাজানো তো মানে শুরু হয়ে গেল, অনেকটা ভালো লাগছে, লোকে ভালো বলছে,
তো তারপরে তুমি এটা নিয়ে কিভাবে এগোলে, কি ভাবলে? তখন বাঁশি বাজানো প্রফেশনালি শুরু হয় তখন আমি কলেজে পড়ি, কলেজের সেকেন্ড ইয়ার, এবং আমার বাজনা প্রথম শুরু হয় থিয়েটার দিয়ে। আচ্ছা, সেটাও শুনবো। থিয়েটার দিয়ে আমার প্রথম বাজনা শুরু হয়। প্রথম যে নাটকে আমি বাজাই, মানে টুকটাক ছোটখাটো প্রোডাকশন আমি কাজ করেছি, বারাসাতের লোকাল যেগুলো আমাদের অঞ্চল ভিত্তিক প্রোডাকশন। আর বড় নাটক আমার প্রথম বাজানো যেটা, সেটা হচ্ছে গৌতম হালদারের সাথে প্রথম নাটক আমার। আচ্ছা, বলি বলে একটা নাটক হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন হয়নি। সেটা কি নয় নাটক থেকে? ওদের প্রোডাকশনেরই ছিল। তো সেখান থেকে মঞ্চে প্রথম যাওয়া আর কি, থিয়েটারের হাত ধরে। তো তারপর বাজাতে বাজাতে আস্তে আস্তে থিয়েটারটা বাজানো অনেক কমে যায়। তারপর আমি লাইভ মিউজিক, বিভিন্ন রেকর্ডিং এগুলো করা শুরু করি। পাশাপাশি তখন পড়াশোনাও চলছে, আমার কলেজ কমপ্লিট হলো, মাস্টার্স করলাম। পড়াশোনা কি নিয়ে? আমার পড়াশোনা হচ্ছে প্রথমে মানে গ্র্যাজুয়েশন করেছি বাংলায়, তারপরে মাস্টার্স করেছি তুলনামূলক ভারতীয় সাহিত্যে। আর বর্তমানে এমফিল আমার কমপ্লিট হবে সব। এমফিল করছি ফোকলোর, লোক সংস্কৃতির উপরে। ফাইনালি এমফিলে এসে তোমার প্রিয় পছন্দের বিষয়। মানে তার আগে অবধি পুরোটা আমার একটা একাডেমিক পরিসরের মধ্যেই ছিল। আমি ভেবেছিলাম হয়তো একাডেমিক্স নিয়ে আমি থাকবো। তো সেখান থেকে হঠাৎ আমি মাস্টার্স কমপ্লিট করি। আমার যিনি স্যার ছিলেন, তিনি হঠাৎ আমাকে বলেন যে তুই গবেষণা করবি ভাবছিস, মানে তো তুই বাঁশি নিয়ে কাজ কর। আমি তখন খুঁজে চলেছিলাম, মানে যারা গবেষণা করবে তারা আগে একটা টপিক খোঁজে যে কি নিয়ে করবো, এটাও জানবে যে তোমার টপিকটা কি। হ্যাঁ, তো তখন আমার সেই স্যার বলেন যে তুই বাঁশি নিয়ে কর, তুই যখন এটাই বাজাস তুই এটা নিয়ে কাজ কর। সেই সূত্রেই ফোকলোর ডিপার্টমেন্টে যাওয়া, এবং বাঁশি নিয়ে আমি কাজ করছি এখন। আমার যে সম্ভাব্য টপিক আর কি, তার একটা সম্ভাব্য নাম আছে, এখন তো ফাইনালাইজ হয়নি কিছু। তো বাঁশি আর সাহিত্যের উপরে মোটামুটি একটা কাজ আমি করছি সেখানে আর কি। মানে তুমি মানে এই যে গবেষণার বিষয়টা বললে, মানে ঠিক কোন বিষয়টাকে তোমরা খোঁজার চেষ্টা করছো? আমি খোঁজার চেষ্টা করছি বেসিক্যালি বাংলার বিভিন্ন ভাষা এবং সাহিত্যের সাথে রাজ্যে যোগাযোগ রয়েছে একটা, এবং দীর্ঘদিন ধরেই আমাদের বাংলা সাহিত্য, বিশেষ করে মানে আমাদের বাংলার যে বাদ্যযন্ত্র আছে সেগুলো নিয়ে প্রচুর কিছু আমাদের লেখালেখি হয়েছে, নানা রকম সব লেখাতেই আমরা কম বেশি পাই। এবং বাঁশির একটা খুব বড় ভূমিকা নিয়ে আছে, মানে একদম আমাদের প্রথম যে সাহিত্য বলা হয় বাংলা চর্যাপদ, সেই চর্যাপদের সময় থেকে আমরা বাঁশির উল্লেখ পাই। অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে, তবলা, ঢাক, ঢোল, এই তারপর কাঁসর, এই জিনিসগুলোর উদাহরণ আছে, সেরকম বাঁশিরও রয়েছে। তাও শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে এবং তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাংলা সাহিত্য যে জায়গায় এলো, এবং বর্তমানেও এই ইনস্ট্রুমেন্টগুলোর একটা বেশ ভালো প্রভাব আছে সাহিত্যে। মানে সেই জিনিসটাই আমার খোঁজার জায়গা। বাঁশির শুরুটা কোথা থেকে হয়, এটা কি তোমরা কিছু মানে আন্দাজ করতে পারছো? বাঁশির শুরু কোথা থেকে হয় বলতে, এটা মানে এই যন্ত্রটা এমন একটা যন্ত্র না, এটা মানব জাতি যে তার আগে যারা ছিল নিয়েন্ডারথাল, সেই সময় থেকে চলছে। হ্যাঁ, মানে নিয়েন্ডারথালদের একটা বাঁশি স্লোভাকিয়ায় পাওয়া যায় অনেক বছর আগে। সেই বাঁশিটা বলা হয় প্রায়, মানে সেটারও মতভেদ আছে, কেউ বলে 80,000 বছরের পুরনো, কেউ বলে 70,000 বছরের পুরনো। একটা ভাল্লুকের হাড়ের একটা বাঁশি পাওয়া গেছিল, 3-4টে ফুটো ছিল তাতে। মানে যা অনুমান করা হয় ওরা নিজেদের মধ্যে মানে জঙ্গলে থাকতো, তো ওই যোগাযোগ স্থাপন করার জন্য বাঁশিটা বাজাতো। তো সেইটাই ধরা হয় প্রথম বাঁশি, নিয়েন্ডারথাল ফ্লুট যেটা বলা হয়। প্রথমে মানে সঙ্গীতের থেকেও এটা কোনো কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। সঙ্গীত তো পুরোটাই কমিউনিকেশন পারপাস তৈরি হয়েছে, যেটা বোঝা হয়েছে পুরোটাই কমিউনিকেশনের জন্য। আচ্ছা, তাহলে সেটাও আমরা জানলাম। আবার বাঁশির সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে, যেটা আমরা সবাই জানি, শ্রীকৃষ্ণের বাদ্যযন্ত্রই বাঁশি। তো সেখান থেকেই আমরা আজও বাঁশি শুনতে পাই। আচ্ছা, তোমার কাছে মানে এবার জানতে চাইবে, তুমি বলে নাটকের সাথে আস্তে আস্তে জড়িয়ে যাওয়া শুরু হলো। তো গৌতম হালদার ওনার সঙ্গে কাজ করার পর তারপর আস্তে আস্তে কি তুমি আরো অনেক নাটকের সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ, তারপরে আরো বেশ কিছু নাটকে বাজিয়েছি। এখন বর্তমানে 2-3টে প্রোডাকশনের কাজ চলছে আর কি। তোমাদের সাথে একটা চলছেই, রঙ্গমালা চলছে, আর পাশাপাশি আরেকটি নতুন নাটক উড়ের কবচ আসছে সামনে সংস্কৃত, সেইটারও কাজ চলছে। মানে নাটকেও যেহেতু বাঁশির চাহিদা খুবই, মানে একটা আবহ সঙ্গীত হিসেবে বাঁশি সবসময় একটা অন্য জায়গা নিয়ে আসে। তো সেইভাবে তোমার বাঁশি আমরা আরো অনেক নাটকে শুনতে পাবো, এটা তো আমরা আশা রাখছি। তো এইবার যেটা জানতে চাইবো যে মানে গানটা কি তারপরে একদম বাঁশি বাজানো শুরু হওয়ার পর কি গান কি একেবারে বন্ধ হয়ে যায়? না, গান বন্ধ হয়নি, গান এখনো করি, ভালো লাগলে করি। মানে বাঁশিটা রয়েছে, গান তো গানের মতো রয়েছে, তাহলে কি একটা গান শুনতে পারি আমরা? নিশ্চয়ই একটা গান। তাহলে আমরা রঙ্গসেনার এই প্রোডাকশনের একটা গানই শুনি। হ্যাঁ, তাই করো, আমাদের চাঁদ গান। আচ্ছা, আমরা একসাথে গাই চলো। ঠিক আছে, তুমি ধরো না, আমি কি আর অত। চাঁদেরও অর্ধেক চাঁদ,
চাঁদেরও অর্ধেকও চাঁদ, চাঁদেরও অর্ধেকও চাঁদ আমারি, আমি তোমার হতে পারি, চাঁদে চাঁদ রাখতে পারি, আমি তোমার হতে পারি, চাঁদ তোমারি। চাঁদেরও অর্ধেকও চাঁদ, চাঁদেরও অর্ধেকও চাঁদ, চাঁদেরও অর্ধেকও চাঁদ আমারি। খুবই সুন্দর। আমরা তো এই গানটা সবসময় শুনি ভুবনদার কাছ থেকে। এই গানটা শুনে যে প্রশ্নটা মাথায় এলো যে আমাদের মেঘমালা নাটকের মিউজিক ডিরেক্টর যে সে মৃত্তিকা মালাকার, তো তোমার সাথে মৃত্তিকা মালাকারের পরিচয় কিভাবে হয়? মৃত্তিকা দি তোমার সাথে কিভাবে তোমাদের পরিচয়টা হয় সেটা নিয়ে যদি মৃত্তিকা দির সাথে আমার আলাপ ওই পড়াশোনার সূত্রেই আর কি, মানে আচ্ছা আমরা একই জায়গায় এক কোর্স ওয়ার্ক আমরা একসাথেই করেছি, সেম ব্যাচ ছিলাম আমরা কল্যাণ ইউনিভার্সিটি ফোকলোর ডিপার্টমেন্টে। দিদি ওখানে পিএইচডি করে, আমি এমফিল করি আর কি। আচ্ছা, সেই সূত্রে আলাপ হয়েছিল এবং হঠাৎ করে একটা যোগাযোগ করলাম। তারপর প্রচুর কাজ হয়েছে একসাথে, মানে এত কাজ মানে এখন অব্দি অনেক তোর সাথেই হয়নি, মানে মৃত্তিকাদের আমার একসাথে কাজ হয়েছে। আমরা লাইভ মিউজিকও করি আমরা একসাথে, আমাদের দল আছে একটা, বিভিন্ন জায়গায় গান গাইতে যাই আমরা। দলের কিছু নাম আছে তো? হ্যাঁ, তো তোমাদের সেই মৃত্তিকা দিদির সাথে? হ্যাঁ, মৃত্তিকাদের সাথে। সেই দলটা নিয়ে কিভাবে শুরু হয়? সেটা কি তুমি দলের প্রথম থেকে ছিলে নাকি? না, মানে পরবর্তীকালে তুমি যুক্ত আমি হয়েছো? যুক্ত হই আর কি। তো সেই দলেরও গান আমরা শুনতে পারবো আশা করি পরবর্তীকালে। তো আচ্ছা, মানে আমরা সাধারণত যে প্রশ্নটার সম্মুখীন হই আমরা যারা নাট্যকর্মী বা আমরা যে কোনো শিল্প এই এই ফিল্ডের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এইটাই বলা হয় যে কি শুধু থিয়েটার করিস বা শুধু বাঁশি বাজাস? এই প্রশ্নটা তো আমাদেরকে সম্মুখীন হতেই হয় প্রতিনিয়ত। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো? তোমার কি মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই প্রফেশনটা নেওয়া তো উচিত? অবশ্যই না, উচিত হলে আমরা তো এটা করতাম না। এই নিয়ে তোমার কি মতামত, বা এই যে প্রশ্নটাকে নিয়ে তুমি কি ভাবো যে এটা কি শুধু এটা করিস? এটা একটা খুব মানে আমাদের জন্য একটা খুব কঠিন প্রশ্ন এবং একটা বাস্তব প্রশ্ন আর কি, মানে এটা আমাদের মধ্যে যারা শিল্প নিয়ে বেঁচে আছে এবং শিল্প দিয়ে যাদের রুটি রুজি আর কি, তাদের প্রতিনিয়ত এটা শুনতে হয়। এবার দেখো, এখানে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে যে আমরা শিল্পটাকে মানে কিভাবে দেখতে চাইছি, যে আমার যদি জীবনের মেন ইন্টেনশন থাকে যে প্রচুর টাকা ইনকাম করব, তাহলে আমি বলবো যে হয়তো এটা তোমার জন্য নয়। কারণ শিল্পকে মানে ও তোমাকে রিটার্ন দেবেই, কিন্তু ওর জন্য তোমাকে অনেক কিছু করতে হবে আর কি। আর সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, দাঁতে দাঁত কামড়ে লড়াই করতে হবে, থেকে যেতে হবে। মানে হচ্ছে না, আজকে একটা প্রোগ্রাম আছে, মানে আমাদের শিল্পীদের এটা খুব কমন নিয়ে যে হয়তো এই মাসে অনেক শো, সামনের মাস পুরো ফাঁকা, কিচ্ছু নেই। ওই সময় যদি ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দাও, অন্য কিছুতে ঢুকে যাও, তাহলে তো আর কিছু হলো না আর কি। মানে ওই টাইমটা তোমার লড়াই করতে হবে, লেগে থাকতে হবে। সেই লড়াইটা করতে পারলে আমার মনে হয় একটা না একটা জায়গায় সবাই পৌঁছবে। আর যে মানসিক যে শান্তি পাওয়া যায় বা যে আনন্দ আমরা পাই, সেটা হয়তো আমরা অন্য কোনো কিছু করে পাবো না। এটাই তো সবচেয়ে বড় কথা, আমাদের কাজটা কিন্তু আনন্দের জায়গা। যারা মিউজিশিয়ান বা যারা শিল্প মানে যাদের প্যাশনটা প্রফেশন হয়েছে, তাদের কাজটা খুব আনন্দের জায়গা। মানে আমাদের কাজ করতে গিয়ে এটা মনে হয় না যে আর ভালো লাগছে না, এই জিনিসটা হয় না। সেটাই। আর আমাদের তো সমস্ত কিছুই একই সুতো, মানে একই সুতোয় গাঁথা। গানও যেমন, থিয়েটারও একে অপরের সাথে খুব রিলেটেড। তো তুমি গুরু হিসেবে কাদেরকে পেয়েছো? মানে তুমি যে বাঁশি বাজাও বা গান করেছো, তোমার ইন্সপিরেশন? আমার শেখা শুরু শেখর দে, উনি আমার স্যার ছিলেন এবং ওনার কাছে আমি 10 বছর মতোই শিখেছি। এবং তারপরে আমার শেখাটা পুরোটাই হয়ে গেছে ঘুরে ঘুরে শেখা আর কি। আচ্ছা। বিভিন্ন জায়গায় ঘুরে, আমি নেচার খুব ভালোবাসি, প্রকৃতি। আমাদের ওখানে একটা পুকুর আছে সাহেব বাগান বলে, সেইখানে গিয়ে বসে বাজাই। বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, হয়তো শুধু বাজানোর জন্যই বেড়াতে গেছি, মানে সেখানে গিয়ে বাজাবো বসে বসে। তো প্রকৃতি থেকে, বিভিন্ন মানুষের থেকে, বিভিন্ন বাউল ফকির যারা তাদের থেকে, বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিশিয়ান তাদের থেকে ঘুরে ঘুরে আমি অনেক কিছু শিখেছি। মানে আমার প্র্যাকটিক্যাল যে বাজনাটা বা যে বাজনাটা কেমন বাজাই, সেইটা আমার পুরোটাই এই নেচার থেকে এসছে আমার যেটা মনে হয়। কারণ এই জিনিসটা আমাকে কেউ সেইভাবে শেখায়নি হাতে ধরে। মানে
গুরু হিসেবে প্রকৃতিকেই বলা যায়। প্রকৃতিকেই আমি রাখতে চাই। স্বাভাবিক, আমরা আমাদের এই সমস্ত প্রকৃতি আমাদের গুরু, সেটা তো নিশ্চয়ই আমাদেরকে মানতে হবে। আচ্ছা, তো আমরা তো জানলাম তুমি কিভাবে গানের সঙ্গে যুক্ত হয়েছো, নাটকের সঙ্গে যুক্ত হয়েছো। তো এখন আর কি কি কাজ করছো যদি বলো। এখন আমি মেনলি আমি বাজাই রেকর্ডিং এ, বিভিন্ন সিনেমার কাজ বলো, বিভিন্ন যে সিঙ্গেল গুলো বেরোয় গানের সেই রেকর্ডিং গুলো, শর্ট ফিল্ম, সিরিয়াল, ওয়েব সিরিজ, সমস্ত ওটিটি চার্জ যেসব কাজ হয়, তার বিজিএম এর কাজে যেখানে যা বাঁশি লাগে টুকটাক বাজানো হয় সেগুলো। আর থিয়েটারটা তো চলছেই, আবার নতুন করে থিয়েটারটা বছর 2 হলো আবার নতুন করে বাজানো শুরু করেছে কোভিডের পর। কোভিড টাইমে আগেই থিয়েটারটা হঠাৎ করে লাইভ মিউজিকটা অনেকটা কম হতো, আর আমিও একটা সরে গেছিলাম, মানে ওই টাইমটা সবাই একটু অ্যাভাসেট হয়ে গেছিল। কোভিডের পরেও প্রায় বছর 1.5 মানে আমি থিয়েটার থেকে বাইরে ছিলাম, তারপরে আবার থিয়েটারে বাজানো শুরু হলো আর কি। কোভিডের কথা যখন উঠলো, এখানেই প্রশ্ন আসে যে কোভিড সিচুয়েশন, যে ওই পিরিয়ডটা আমরা সকলের কাছে, আমাদের কাছে এটা অজানা ছিল, আমরা জানতামই না এমন একটা সময় আমাদের সামনে আসতে চলেছে। তো সেই সময়টাকে তুমি কিভাবে দেখলে, বা সেই সময়টাকে কিভাবে ওভারকাম করলে, ওই সময় তুমি কিভাবে কাটিয়েছো? কোভিড টাইমটা তো খুব ক্রিটিক্যাল ছিল, বিশেষ করে আমাদের মতো শিল্পী যারা শিল্প বেঁচে খায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে খুব কঠিন একটা সময় ছিল। আমি বহু আমার পরিচিত মিউজিশিয়ান, তারা হয়তো কেউ তখন সবজির দোকান দিয়েছে, কেউ মাছ বিক্রি করেছে বাজারে, অনেক থিয়েটার কর্মীও রেস্টুরেন্ট করেছে, স্ট্রিট ফুড বিক্রি করেছে, অনেক কিছু হয়েছে। তো আমারও ওই রকম ভাবে কেটেছে, মানে কি বলবো, ওই সময়টা খুব কিভাবে মানে ওভারকামটা যে মানে এখন মনে হয় কি যে ওই সময়টা একটা হয়তো স্বপ্নের মতো ছিল, আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়, কারণ তখন কোনো কাজ ছিল না। এবং তখন ভাবতাম যে তখন মানে আমার একটা সুবিধা কি ছিল, আমি সেই সময় মাস্টার্স করছিলাম। আচ্ছা, তখন আমার প্ল্যানিং ছিল যে যদি কিছু না হয়, কিছু না কিছু তো হবে। তো মাস্টার্সটা আমার এই কোভিড টাইমে কমপ্লিট হয়। তারপর যখন আমি এমফিলে ঢুকি, তখন কোভিডটা আস্তে আস্তে উঠবে এরকম টাইমে তখন আমার ফর্ম ফিল আপ হচ্ছে এমফিলে সেই সময়। ফলে একটা ব্যস্ততা আমার ছিল, তখন আমি পড়াশোনাটা করছিলাম আর কি। আর গান বাজনাটাই তখন ওই প্র্যাকটিস করেই কেটেছে আর কি কম বেশি। মানে কোভিডটা তোমার কাছে কিছুটা তো দুঃখের কষ্টের বটে, কিন্তু তুমি সময়ও পেয়েছো, সময় পেয়েছি। হ্যাঁ, সেটা একটা ভালো দিক ওই কোভিডে। এবং প্রচুর ঘুরে বেরিয়েছি আমি ওই সময়, প্রচুর ঘুরেছি আর কি। ওই টাইমে সবার বেরোনো বারণ ছিল, আমি রোজই বেরোতাম। আমার একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর নেশা আছে বিভিন্ন জায়গায়। ওই টাইমে প্রচুর ঘুরেছি, কোনো বাধা বিঘ্ন না মেনে। তো সেই সময় কোনো অসুবিধা হয়নি? না, আমাকে কোনো অসুবিধা হয়নি। তোমার বাড়িটা ঠিক কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে বারাসাতে। আচ্ছা, আর ওখানেই তোমার একদম ছোট থেকে বড় হয়? আমি জন্মেছি ওখানেই। আচ্ছা, আমরা এখন বর্তমানে একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই সময় দাঁড়িয়ে, আমরা যারা শিল্পী, আমরা যারা নাটক করি বা যারা গান বাজনা করি, আমাদের এই মুহূর্তে যে সময় চলছে, সেটা কোনো কিছু আমাদের মনে সেই আনন্দটা আসছে না। আমরা এখন যে মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো তুমি এই বিষয়টাকে নিয়ে তোমার কি বলার আছে? এখন তো সমস্ত জায়গাতেই চলছে, সবাই আর হয়তো কাউকে কোনো ভয় করছে না, বা আমরা এইটা নিয়ে এখন বলতে কোনো দ্বিধা বোধ করছি না। তুমি এই বিষয়টা নিয়ে কি বলবে, যে ঘটনা ঘটলো সেটা নিয়ে তোমার অ্যাকশন? যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না। আর এই ঘটনাটা আজকে ঘটেছে, এটা আজকের ঘটনা নয়, এটা বিগত বেশ কয়েক বছর ধরে এটা নিয়মে পরিণত হয়েছে। হয়তো এটা খুব সকলের সামনে এসছে, কিন্তু এর আগেও যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি, হাঁসখালির ঘটনা বলো, যাই বলো, পার্কস্ট্রিটের ঘটনা বলো, যাই বলো, মানে ঘটনার তীব্রতা এরকমই ছিল। মানে যে ঘটনাটা ঘটেছে সেটা তীব্র, কম তীব্র, বেশি তীব্র দিয়ে তো না, এই ঘটনাটাই ঘটবে কেন, এটাই হচ্ছে প্রশ্ন। এবার আমাদের শিল্পীদের এখানে ভূমিকা কি? আমাদের প্রতিবাদ করতে হবে অবশ্যই, কিন্তু শুধু এখন কি হচ্ছে, মানে প্রতিবাদটা না বহু ভাগ হয়ে গেছে আর কি চারদিকে। হয়তো এই গোষ্ঠী একটা প্রতিবাদ বার করছে, ওই গোষ্ঠী আর একটা প্রতিবাদ বার করছে, এই সংস্থা একটা প্রতিবাদ করছে, ওই সংস্থা একটা প্রতিবাদ। দরকার আছে, কিন্তু আমার মনে হয় এখন আরো দরকার কি, সবাই একসাথে লড়াই করা ওদের। মানে প্রত্যেকে আমরা যদি একজোট হয়ে লড়াই করতে পারি, মানে আজকের দিনে যা পরিস্থিতি, আজকে শুধু রাস্তায় ছবি এঁকে বা আমি বাঁশি বাজাই, আমি একটা জায়গায় বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছি, সেই দিনটা আমার মনে হয় নেই। তাতে কিছু হবে না, লাভ নেই। রাস্তায় দাঁড়িয়ে একটা প্রতিবাদী গান গাইলাম, স্প্রে পেইন্ট করলাম, হবে না। আমরা মেঘমালা নাটকটা
যেই নাটকের সূত্রে আমাদের এক হওয়া, একসাথে দেখা হওয়া, আমরা সেই নাটকটা মেঘমালা নাটকটার বিষয়বস্তু অষ্টাদশ শতাব্দী, যেখানে সতীদাহ প্রথাকে কেন্দ্র করে এই নাটক। তো মানে এই সময়ে দাঁড়িয়ে আমাদের সেই এই নাটকটা মানে মনে হচ্ছে যেন আমরা আমরা এই নাটকের মধ্যে দিয়ে চেয়েছিলাম যে একটা ওই সময়ের মধ্যে আমরা সময়টার মধ্যে পৌঁছানো, সেই জার্নিটায় যেতে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেই ওই সময় আর এই সময়টা কোথাও গিয়ে যেন মিলে যাচ্ছে। মানে এটা তো কাম্য নয়। আমরা আমাদের অতীতের করা ভুল সেটাকে শুধরানোর জন্য বা সেটাকে আমরা সেই ভুলটাকে স্মরণ করার জন্য আমরা মেঘমালা নাটকটা করেছি, যাতে সেই ভুলগুলো বর্তমানে আর না হয়, সেই ঘটনা যাতে না ঘটে কখনোই, বা সতীদাহ প্রথা বা নারী নির্যাতন এটা কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর, সেই ভুলটা যেন আর কখনো না হয়, তার জন্য আমরা এই সময় নাটকটা করছি। কিন্তু করতে করতে আজকে এত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে, এটা মনে হয় কোথাও গিয়ে বন্ধ হওয়া উচিত। আমরা আর কবে এটা নিয়ে বুঝবো যে এই বিষয়টা ঠিক নয়? সেটাই সকলের কাছে এটা অনুরোধ, যারা দেখছেন তারাও অন্তত আমরা মন থেকে আমাদের বাড়ির, আমরা তো মা বোন সকলকেই সম্মান করি, কিন্তু আরো অন্যদের যেন আমাদের ভালোবাসাটা দিই। কখনোই যেন এই ধরনের কাজ আমরা মানে কোনো মানুষেরই এগুলো মানে ভাবাই উচিত না। এটা যেন হয় একটা প্রতিবাদ আমরা সকলে করছি, কিন্তু একটা সুরাহা যেন ঠিক জায়গায় আসে, এই কামনাটা আমরা করব। বিচারটা দরকার অবশ্যই অবশ্যই। মানে প্রতিবাদ করে আলটিমেটলি বিচারটাই না না তো এই হিস্ট্রি রিপিটেশন আবার যেটা হয়ে চলেছে, মানে বছরের পর বছর ধরে যে জিনিসটা হয়ে চলেছে, এটা এত রিপিটেশন আর নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে গেছে। মানে এতটাই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে এটা, যে এখন লোকে শুনলে হয়তো অনেকের তো যায়ও আসে না। এইটা সবচেয়ে ক্ষতিকর একটা বিষয়। এটা একটা ট্রেন্ডিং এ চলছে, সেটাই ট্রেন্ডিং এ চলছে, কিন্তু এই ট্রেন্ডটা থেকে ভেঙে বেরিয়ে সত্যিকারের প্রতিবাদ হওয়াটা খুব দরকার। যাই হোক, সেটা তো নিশ্চয়ই একটা সুরাহা হবেই, সেই বিশ্বাসটাই আমাদের, সেই আশাটা নিয়ে আমাদের বাঁচতে হবে। তো মেঘমালার কথা যখন এলোই, তো আমাদের সাথে মেঘমালার জার্নিটা তোমার কেমন লাগলো? শুরুটা কিভাবে প্রথম দিন আমাদের দেখেছিলে, এখন আমাদেরকে দেখছো, তো তোমার মতামতটা বলো, মেঘমালার সাথে তোমার পথ চলাটা কেমন ছিল? না খুবই সুন্দর। আর যে কোনো নাটক বা তার যে মিউজিক, তার যে টোটাল কাজটা, সেটা তো আস্তে আস্তে হয়, মানে একদিনে হয় না। আমাদের যখন শুরু হয়েছিল সেই সময় একটু সবটাই নড়বড়ে ছিল, এখন আস্তে আস্তে অনেকটা আমরা একটা ভালো জায়গায় করতে যাচ্ছে। এখন বেশ একটা সুন্দর একটা ব্যাপার তৈরি হয়েছে আর কি নাটকটা। এবং আমাদের এই নাটকটায় মিউজিক্যাল পার্টটা এতটাই ইম্পর্টেন্ট, বলা যায় মিউজিক্যাল ড্রামা তো বটেই মেঘমালা, এবং সেখানে বাঁশি, তুমি যে বাঁশিটা বাজাও সেটা কিন্তু নাটকের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো তুমি মানে আমাদেরকে কেমন লাগলো, তারপর মানে আমাদের সাথে পথ চলতে কেমন লাগছে? না এখন আমিও তো তোমাদেরই একজন হয়ে গেছি, তো আমি ওই দলের কাজ হিসেবেই আমি করছি এখন, মানে তো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মেঘমালা যে নাটক, আমিও মেঘমালার অংশ এখানে, এবং যে বাঁশিটা ওখানে বাজছে সেটা ওই অংশ হয়ে যে বাঁশিটা বাজলো সেটাই আমি বাজাচ্ছি, যেটা দরকার ছিল। তো দর্শকদের কাছে তো অনুরোধ, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখবেন, তাদের কাছে এটাই মানে রিকোয়েস্ট, আপনারা আমাদের মেঘমালা নাটকটি পরবর্তী যেখানেই হবে আপনারা দেখবেন। আমরা সকলে প্রায় 30 জন মিলে নাটকটায় অভিনয় করি, সমস্ত মিলিয়ে মৃত্তিকা দি, অভিজিৎ দা, প্রসূন, সবাই মিউজিক্যাল পার্টটা দেখে, ভূগোল দা, আরো আমরা সবাই মিলিয়ে, আমাদের ছোটরাও রয়েছে। তো এটা আমাদের কাছে খুব পরিশ্রমের, খুব ভালোবাসার একটি নাটক হয়ে উঠেছে মেঘমালা। তো সকলের কাছে এটাই আবেদন রাখবো, আপনারা মেঘমালা নাটককে অবশ্যই দেখবেন। আর আজকে তোমার আমাদের সাথে এই যে তোমাকে আমরা তোমার বিষয়ে জানতে পারলাম, সেই তোমার নবতারা এসে কেমন লাগছে? খুব ভীষণ ভালো লাগছে। আর তোমাদের এই যে উদ্যোগ, এটা আরো এগিয়ে চলুক, আর এই কাজগুলো আরো হোক, এরকম সুন্দর সুন্দর কাজ হোক, ভালো। তো তুমি আরেকটা প্রশ্ন, নবতারা তো আমরা তোমাকে পেলাম, আমরা সত্যি খুব কৃতজ্ঞ তোমার কাছে, আমিও খুব খুশি। আর তুমি মানে ভবিষ্যৎ প্রজন্ম বলা ভুল, যে আমরা যে জেনারেশন থেকে বিলং করছি, বর্তমানে যারা থিয়েটার করতে বা যারা গান গাইতে বা বাঁশি বাজাতে আসছে, নতুন যারা, তাদেরকে কি বলবে, তাদেরকে কি বার্তা দেবে? যেমন আমি বলি একটা কথা মাঝখানে, ছোট্ট একটু ইন্টারাকশন করছি। আমরা যারা থিয়েটার করি, আমার প্রায় 10 বছর ধরে আমি কাজ করছি, শুরু করেছি। তো এখন যারা নতুনরা কাজ করছে, তারা না খুব বিভ্রান্ত কোথাও গিয়ে মনে হয়, তারা তাদের লক্ষ্যটা ঠিক জানে না।
তো আমার তো মনে হয় যে অবশ্যই তাদের একটা ফিক্সড লক্ষ্য থাকা দরকার, আরো থাকতে হবে, লেগে থাকতে হবে, এই বিষয়টা তাদের মাথায় রাখা দরকার। তো তুমি যারা তোমার বাঁশি বাজাবে ভাবছে, যে যা মানে বা যারা গান গাইবে ভাবছে নতুনরা, তুমি তাদেরকে কি বলবে? দেখো, আজকে নতুন প্রজন্ম যে বিভ্রান্ত, তার একটা প্রধান কারণ হয়েছে, আমরা আগে আলোচনা করলাম যে তুই আর কি করিস, সেই প্রশ্নটার জন্যই তারা বিভ্রান্ত। সেই প্রশ্ন যতদিন করা হবে ততদিন যতই নতুন জেনারেশন আসবে প্রত্যেকেই বিভ্রান্ত হয়ে যাবে। যে আলটিমেটলি শিল্প চর্চা যদি কেউ করতে চায় এবং শিল্প চর্চাটাকে পেশা করতে চায়, অনেক বাধার সম্মুখীন হতে হবে। এটা তোমরা যারা নতুন আসতে চাইছো তাদেরও হতে হবে। এবার সেই লড়াইটা করার মতো জোর যদি থাকে তবেই এসো। হ্যাঁ, কারণ এটা এই লড়াইটা কিন্তু সারা জীবনের লড়াই, এবং এই আমাদের যে স্ট্রাগল, এই স্ট্রাগল কিন্তু সারা জীবন বইতে হবে, মানে করতে হবে। এই স্ট্রাগলের শেষ নেই। একটা গান শুনবো আমরা, আগে অনেকক্ষণ কথা বলছি, একটা গান শুনবো, তারপর আমরা শেষে প্রায় অনেকটা সময় আমরা কাটালাম, শেষের দিকে এসেছি, তবু গোগলদার কাছ থেকে একটা গান শুনে নেবো। আচ্ছা, বাংলাদেশের একটা গান। একদম একদম। আমি দৌড়ে 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 বেড়াই, হারিয়ে ফেলি প্রিয় মুখটাই, তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়, তুমি এখনো কি সময় অসময়ে উল্টে ফেলো তোমার সেটাই, তুমি আর একটা গান শোনাও না, আমার খুব বেশি নেই যে সময়, তুমি আর একটা গান শোনাও না, আমার খুব বেশি নেই যে সময়। খুব বেশি সময় নেই হয়তো আমরা অনুষ্ঠানটা শেষের পথেই এসেছি। তো গোগলদারকে বলবো আমাদের রঙ্গসেনাকে কেমন লাগলো, বা আমাদের নবতারা এসে তো বললে ভালো লাগলো, তো আমাদের রঙ্গসেনাকে কোনো বার্তা দিতে চাও কি? আমাদেরকে নিয়ে কিছু বলে শেষ করার জন্য বলছি। রঙ্গসেনাকে এইটুকুই বলবো, আরো এগিয়ে চলুক, সব মানে যেভাবে হচ্ছে এভাবেই হোক, এগিয়ে চলুক, শুধু থেমে না গেলেই হলো। একদম ভালো ভালো কাজ হবে না, সুন্দর সুন্দর। আমি তো ভীষণ এনজয় করছি এই দলে কাজ করে। আর আপনাদের যেটা বলা সেটা হচ্ছে আমাদের পরবর্তী শো যেগুলো হবে আপনারা অবশ্যই রঙ্গসেনার পেজে বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এটা আপডেট সমস্ত কিছু পাবেন। সেই শোগুলো একটু দেখতে আসুন। অবশ্যই আপনারা আসলে সেখানেই আমাদের কাজ সার্থক হবে। তাছাড়া আপনাদের জন্যই সব, এবং আমাদের জন্য সব। আমরা তো আনন্দ পাই বলেই করি, সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আপনাদেরকে ডাকা। আপনারা আসুন, আমাদের নাটক দেখুন, এবং রঙ্গসেনার একটি ফেসবুক পেজ রয়েছে, সেটিকে আপনারা ফলো করলে আমাদের আরো খবরাখবর জানতে পারবেন। এবং আজকের এই অনুষ্ঠানটা যে ইউটিউব চ্যানেলে দেখছেন, সেটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের নৈহাটি রঙ্গসেনার ইউটিউব চ্যানেলটি, তাহলে আমাদের আরো কর্মকাণ্ড যা যা হয় সেগুলো আপনারা হয়তো বাড়ি বসে দেখতে পাবেন। কিন্তু যদিও এটাই বলার, থিয়েটার কখনোই বাড়ি বসে দেখলে বা সেই স্বাদ পাওয়া যাবে না। যখন নাটক হবে বা মঞ্চস্থ যখন আমরা নাটক করব, তখন একটাই অনুরোধ, আপনারা মঞ্চে এসে, হলে এসে নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, নাটকের তো জয় হবে। তো আমরা আজকে পেয়েছিলাম আমাদের সাথে উপমন্যু কর, সবার প্রিয় গোগলদাকে বিদায় জানানোর আগে গোগলদার থেকে একটু বাঁশি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।